শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময়ের সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। 3 দিন ধরে পানিতে নিমজ্জিত সাতকানিয়ার 17টি ইউনিয়নের অধিকাংশ ঘরবাড়ি, তলিয়ে গেছে ফসলি জমি, চলাচলের রাস্তা। বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার পক্ষ থেকে 4 দিন পর ত্রাণ সামগ্রী পৌঁছাতে শুরু করেছে দুর্গত এলাকায়। তবে বানভাসীদের অভিযোগ, সরকারি পর্যায়ে পর্যাপ্ত সহযোগিতা মিলছে না। সাতকানিয়ার বন্যা পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান, ছবি তুলেছেন আরেক সহকর্মী লুৎফর রহমান। নলুয়ার 4 নম্বর ওয়ার্ডের হাজিপাড়ার বাসিন্দা রোজিনা খাতুন দেখাচ্ছিলেন কি পরিমাণ পানি উঠেছিল তার বসত ঘরে। বানের তোড়ে কোনো মতে পরিবার নিয়ে ঠাঁই নিয়েছিলেন আরেক ঘরে। কি করে চলবো, অনেক কষ্ট হচ্ছে আমাদের। করবো কাজকর্ম বন্ধ, চারিদিকে আসা যাবো বন্ধ, কি করব। আগে যা ছিল তাই কষ্ট করে কাজ, অল্প কাটছি এরকম। আজকে 4টা দিন ধরে পানির ভিতরে নিমজ্জিত। এখনো পর্যন্ত আমরা রাষ্ট্রের কাছ থেকে, সরকারের পক্ষ থেকে, আমাদের উপজেলা প্রশাসন থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের রাষ্ট্রীয় সহযোগিতা পাইনি। পাশের বাড়িগুলোর অবস্থাও একই রকম, পানিতে নষ্ট হয়েছে আসবাব, রান্নাঘর, স্যানিটেশন। সাতকানিয়া উপজেলার 17টি ইউনিয়ন এবং একটি পৌরসভার প্রায় 90% এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। কেউচিয়া, বাজালিয়া, ধর্মপুর, নলুয়া, আমিলাস, ঢ্যামসা ও সাতকানিয়া পৌর এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখনো পর্যন্ত কারো সহযোগিতা পাই নাই। আমরা সব তলিয়ে গেছে, বর্তমানে অনেক বাড়ি তলিয়ে গেছে। আমরা এখনো পর্যন্ত কোনো সহযোগিতা বা আশ্বাস পাই না। আচ্ছা, এমনি তো এখানকার যারা পানিতে আটকে পড়ছে তারা কোথায় গেছে? হয়তো কারো পাশে বিল্ডিং আছে, 2 তলায় উঠে গেছে বা অন্য জায়গায় চলে গেছে। দেখে মনে হবে হাওর পথে নৌযাত্রা, অথচ এটি বিস্তীর্ণ ফসলি মাঠ, যা পেরোলেই গ্রাম। আর সেসব গ্রামের প্রায় প্রতিটি বাড়ি পানিতে নিমজ্জিত। চলাচলের রাস্তার কোনো নিশানা খুঁজে পাওয়া দুষ্কর। যাদের ভাগ্য কিছুটা ভালো তারা নিজের পাকা বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন, বাকিরা কখনো কোমর কখনো বুক সমান পানিতে প্রয়োজন সারছেন। এই যে বলবেন, খাওয়া দাওয়া কিভাবে হচ্ছে? খাওয়া দাওয়া ক্যানাডার তো আনি নৌকা দিয়ে আনি এরকম করে হাড়া হাড়া করে আনি খাইছি আর কি। সিরিয়া মুড়ি তুড়ি এগুলো খাই। আচ্ছা ভাই, মানে সবার তো গবাদি পশু আছে, হাঁস মুরগি আছে, গরু। ওইগুলো এখানে টেনে রুট আছে, ওইখানে মানে বর্তমান অবস্থান আছে, মানে ওইখানে ঝড় বৃষ্টি তো মানে গরু ফাঁসির জন্য অনেক নিরাপত্তা আর কি। পাহারা দিয়ে বর্তমান আমরা রাখতেছি, হয়তো দেখেন হয়তো এভাবে করে রাখতেছি আমরা। বানভাসী মানুষের অভিযোগ বিস্তর। জানালেন, গেল 4 দিন পানিবন্দী মানুষের সহায়তায় কেউ এগিয়ে আসেনি। পানিবাজ আরে কারণে যে হাতে হাত বেশি আর কিন্তু ব্যাংক গিয়ে গিয়েছে এখন লড়ি চড়ি না হয় বাজে রুটি লাচ উঠে দেওয়া দিই তো নিয়ে না খাওয়া পরে বেগম বন্ধ গিয়ে রান্না তো ফাঁকর মাগ বেগ ডুবি শেষ। মানুষের বাড়িঘর সব পানির মধ্যে তলিয়ে গেছে, বুঝছেন। আমরা আসছি এখন মানুষকে, সাধারণ মানুষকে কিছু ত্রাণের উদ্দেশ্যে ত্রাণ নিয়ে দেওয়ার জন্য, বুঝছেন। সরকারের কাছ থেকে আমরা এখনো কোনো রেসপন্স পাই নাই। যাতায়াত করি বিলাই মানুষের সেবা দিবিলাই আর ফাউন্ডেশন দিয়ে আলহাজ শামতুল ইসলাম ফাউন্ডেশন ফাঁকতুন আর মানুষের সহযোগিতা করি আজ হালিয়ার দিন ইনশাল্লাহ। তবে শনিবার সকাল থেকে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে দুর্গতদের মাঝে সাধ্যমতো ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে, আর পানিও কমতে শুরু করেছে ধীর গতিতে। স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, তারাও চেষ্টা করছেন এই বানভাসী মানুষ যারা রয়েছেন বা পানিবন্দী মানুষ যারা রয়েছে তাদেরকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্য। পাশাপাশি সেনাবাহিনী আজ থেকে কাজ শুরু করেছে। 24 এবং 10 পদাতিক ডিভিশনের পক্ষ থেকে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, যারা বানভাসী রয়েছেন বা গৃহবন্দী রয়েছেন বা কেউ কোনো ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছেন কিনা, বিপদাপন্ন অবস্থায় রয়েছেন কিনা, তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য এবং যতটুকু ত্রাণ সহযোগিতা করা দরকার স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সরকারি পর্যায়েও সেটি করার ব্যবস্থা করা হচ্ছে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, কেউচিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম। সমুদ্র উপকূলবর্তী বাঁশখালীর পুরোটাই পানির নিচে। চট্টগ্রামে বন্যা কবলিত এলাকার মানুষের দুর্ভোগ চরমে, পানিবন্দী শত শত পরিবার। অনেক ঘরবাড়ি বিধ্বস্ত, তলিয়ে গেছে সড়ক, ফসলি জমি। দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ পানির সংকট। অনেক এলাকা বিদ্যুৎবিহীন। বাঁশখালীর সনুয়া ইউনিয়নের মাটির এই ঘরটি ছিল এক যৌথ পরিবারের মাথা গোজার একমাত্র ঠাঁই। 5 পরিবারের সদস্যরা থাকতেন এখানে। বন্যার পানির তোরে ভেঙে ডুবে আছে ঘরটি, ভেসে গেছে আসবাবপত্র। পানির বৃদ্ধির ফলে তার আমার চারিদিকে যখন পানি ঢুকে গেছে ঘরের মধ্যে, তারপরে দেওয়ালটুকু পড়ে গেছে। 5 পরিবার আছে এখানে। কেউ আমার শ্বশুর বাড়ি চলে গেছে, আর কেউ আমাদের চাচার বাড়িতে চলে গেছে। এই ঘরটির মতোই বন্যা কবলিত সনুয়া ইউনিয়নের বেশিরভাগ মাটির ঘর এমন বিধ্বস্ত। অনেক পরিবার গৃহহীন। খোলা আকাশ এখন তাদের ঠিকানা।
কেউ বা মাথা গোজার জন্য ছুটছেন উঁচু স্থান ও আশ্রয় কেন্দ্রে। বেশি পানি এসে দরজা বান্ধির মেলা মাঝে জিনিসপাতি বাকি দিবি 5 দিন ধরে পানি আর তখন হানা নাই কিছু নাই, এটা কি পানি মধ্যে বাসির চারদিকে পানি বৃষ্টির জন্য আমি পরীক্ষা দিতে পারি নাই। চট্টগ্রামে বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপজেলার অন্যতম বাঁশখালী। সমুদ্র উপকূলবর্তী এই এলাকার অনেক ঘরবাড়ি হাঁটু থেকে কোমর পানিতে ডুবে আছে টানা 4 দিন ধরে। কয়েক হাজার পরিবার পানিবন্দী। এখনও ত্রাণ সহায়তা না পাওয়ায় অসহায় এসব মানুষের দিন কাটছে কষ্টে। খানা টানা কিছু নাই, মাইসে দিলে আগারাস খাই না দিলে বসে থাকি। লান্দাবাড়া গড়িতে পারি না, খানা বিনা খাইছে না ফুলা লইরে ওয়াশ তিরাস। বন্যার পানিতে তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে ঘেরের মাছ। ক্ষতির মুখে ধান ও লবণ চাষিরা। মাছ চাষ যত করা ছিল সবগুলো বাসি গেছে। 3000-এর উপরে ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে। এই চিংড়ি মাছের গ্যার, আপনার প্রজেক্ট পুকুরের মাছ একটাও নাই। এখনো পর্যন্ত মানুষের হাহাকার করতেছেন। বাঁশখালীতে পুইছড়ি, শেকেরখিল, কাথরিয়া ও গন্ডামারা সহ 5 থেকে 6টি ইউনিয়নের বেশিরভাগ গ্রাম প্লাবিত হওয়ায় দুর্ভোগ চরমে। গত কয়েক দশকে এমন বন্যা পরিস্থিতির মুখোমুখি হয়নি বাঁশখালীবাসী। ভেঙে গেছে ঘর, ভেসে গেছে ফসলি জমি। এই ক্ষতিগ্রস্ত মানুষগুলোর এখন বড় চ্যালেঞ্জ বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করা। আল আমিন শিকদার, যমুনা নিউজ, বাঁশখালী, চট্টগ্রাম। এ পর্যায়ে আমরা কক্সবাজারে যাব, দেখে আসতে চাই সেখানকার কি অবস্থা। এহসান আল কুতুবি অপেক্ষা করছেন। এহসান, কক্সবাজার তো নিম্নাঞ্চলগুলো প্লাবিত এবং আবহাওয়ার কি পরিস্থিতি দেখছেন, সব মিলিয়ে প্লাবিত এলাকার খবর জানতে চাই। বৃষ্টি, আমরা এই মুহূর্তে একটি নৌকা নিয়েই মূলত পেকুয়ার প্রত্যন্ত এলাকায় যাচ্ছি এবং আমার পেছনে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা সবাই এসেছে ত্রাণের জন্য। কারণ হচ্ছে এদের আমরা চোখে যা দেখলাম, চারিদিকে পানি, বাড়িঘরের এখনো পর্যন্ত কোনো বাড়িতে কোমর পরিমাণ পানি, আবার কোনো বাড়িতে গলা পর্যন্ত পানি। এমন পরিস্থিতির মধ্যে হাহাকার দিন কাটছে তাদের। অনেকেই রাত্রে বাড়িতে থাকতেও পারেন না, পার্শ্ববর্তী আশ্রয় কেন্দ্রেই তারা অবস্থান নেন, সেখানে নিরাপদে থেকে কোনো রকম সময় পার করছেন। আজকে এই মুহূর্তে আমরা দেখছি এখানে ত্রাণ তৎপরতা চলছে। সেই ত্রাণ তৎপরতার হচ্ছে আমাদের এখানে এটা যেহেতু পেকুয়া হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের এলাকা, তার পক্ষ থেকে এই ত্রাণগুলো দেওয়া হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই, আসলে পেকুয়ার কি অবস্থা একটু যদি বলতেন। ধন্যবাদ। পেকুয়ার অবস্থা খুবই খারাপ। আমরা ত্রাণ নিয়ে প্রত্যন্ত গ্রামের মধ্যে যাচ্ছি। আপনি যেমনটা দেখলেন যে এখানে প্রচুর মানুষ এখনো পর্যন্ত পানিবন্দী। এখানে আমরা প্রাণীবন্দী মানুষগুলোকে সুপেয় পানি এবং শুকনো খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের পক্ষ থেকে। এবং আমি সবাইকে অনুরোধ করব, আপনাদের যার যা কিছু আছে সব কিছু নিয়ে আপনারা বানবাসীর পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম এখন এই পেকুয়া, চকরিয়া, মাতামুহুরী সহ বানবাসী মানুষ যারা আছে তাদের এই মুহূর্তে দরকার হচ্ছে সুপেয় পানি এবং হচ্ছে শুকনো খাবার সহ কোন রকম জীবনটা বাঁচাতে হবে, এই পরিস্থিতির মধ্যে আছেন। বৃষ্টি, দেখছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ হেসান। এ পর্যায়ে আমরা চট্টগ্রামে যাব। চট্টগ্রামের সাতকানিয়া সহকর্মী রিয়াজ রায়হান অপেক্ষা করছেন। রিয়াজ, একই প্রশ্ন আসলে, যেহেতু দুর্গত এলাকার মানুষজন চরম ভোগান্তিতে আছেন, পরিস্থিতির কোনো পরিবর্তন দেখছে কিনা? পানিবন্দী মানুষ যারা আছেন, বিশেষ করে এইসব দুর্গম এলাকায়, তাদের কাছে কি ত্রাণ সহায়তা পৌঁছাচ্ছে? বৃষ্টি, আমি এখন যে এলাকাতে এসেছি নলুয়া এলাকায়, সাতকানিয়া, এবং সেখান থেকে মূলত ঢাকা চট্টগ্রাম চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক রয়েছে, সেই মহাসড়ক থেকে নদী পথে বা নৌকায় 1 ঘন্টার পথ। আপনি দেখতেই পাচ্ছেন, এটি যদি একটু আগে দেখানো যেত তাহলে হয়তো ভালো হতো। একেবারে পুরোটা হাওরের রূপ ধারণ করেছে, অর্থাৎ যারা হাওরে ঘুরতে যান তারা দেখলেই বুঝবে যে এটি মনে হচ্ছে একটি নতুন হাওর তৈরি হয়েছে। অথচ এখানে বিস্তীর্ণ ফসলি জমি, সেই ফসলি জমি ডুবে একাকার এবং পানির নিচে অন্তত 4 থেকে 5 ফুট পানির নিচে তুলে গেছে। ঘরবাড়িগুলোর অবস্থা দেখতে পাচ্ছেন, এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং পাশে একটি বসতঘর, দুটির অবস্থা একই রকম। এবং এই যে উপরে বাচ্চাগুলো রয়েছে তারা মূলত আশ্রয়কেন্দ্রে এসেছে, বেশ কিছু পরিবার আশ্রয়কেন্দ্রে এসেছে। এবং কষ্টের বিষয় হচ্ছে আশ্রয়কেন্দ্রের যে নিচতলা সেটিও পানির নিচে নিমজ্জিত হয়েছে। তবে এখানকার স্থানীয়রা বলছেন যে গেল 24 ঘন্টায় অন্তত কিছুটা উন্নতি হয়েছে।
বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে এবং পানি কমতে শুরু করেছে। আপনি দেখতে পাচ্ছেন মানুষ এখনও একেবারে বুক সমান পানি ভেঙে বা পানি মারিয়ে তারা যেতে হচ্ছে বিভিন্ন জায়গায় বা তাদের প্রয়োজনীয় কাজে। আর যে ঘরবাড়িগুলো আমরা এখন দেখতে পাচ্ছি এই যে এই চলার পথ দিয়ে এগুলো আরও পানির নিচে তলিয়েছিল। স্থানীয়রা বলছেন যে গেল 2 দিন আগেও এগুলো একেবারেই পুরোপুরি একতলা ছুঁই ছুঁই পানি ছিল এবং এখন কিছুটা কমতে শুরু করেছে। দেখছিলাম আপনার মাধ্যমে সেখানকার পরিস্থিতি। রিয়াজ রায়হানকে ধন্যবাদ জানাচ্ছি। দুর্যোগে বিপর্যস্ত পাহাড়ের জনজীবন। নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ির নিম্নাঞ্চল এখনও প্লাবিত। অনেক স্থানে পাহাড় ধসে পড়ায় যান চলাচলও বন্ধ। রাঙ্গুনিয়ার সেতু ধসে পড়ায় রাঙামাটি বান্দরবানের যোগাযোগ বন্ধ। দুর্গম এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছেনি বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের। পানির নিচে তলিয়ে আছে বাগাইছড়ি, নানিয়ারচর, লংগদু, বিলাইছড়ি, বরকল, জোড়াছড়ি ও রাজস্থলী উপজেলার নিম্নাঞ্চল। অন্তত 125টি স্থানে পাহাড় ধসে পড়ায় সড়ক যোগাযোগও ব্যাহত হচ্ছে। দুর্গম এলাকার অনেকের অভিযোগ এখনও পাননি সরকারি ত্রাণ সহায়তা। রাঙামাটির দুর্গম বিলাইছড়ির ফারোয়া ইউনিয়নে 20টি গ্রাম কয়েকদিন ধরে ডুবে আছে পানির নিচে। তীব্র স্রোতের কারণে পৌঁছানো যায়নি ত্রাণ। আমাদের বাসাবাড়ির অবস্থা খুব খারাপ, বন্যার পানি সব তলিয়ে গেছে। আমরা আজকে এখানে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিছি। 3 দিন 4 দিন হয়ে থাকা কোনো প্রশাসনের লোক এবং কোনো খবর তো নেই আমাদের। আমরা যে কি অবস্থা আছি, যে খাইছি না খেয়ে রয়েছি। চাল গরুন ভারত তুলে দিই মানে আর এই পর্যন্ত 7 দিনই সরকারি ভাবে মানে একবার সহযোগিতা পাই। পানি হাতি কুয়া চাল কিছু হস্তহার আশকুড়ো লইয়ের আসে পুরো চাল মুড়ি পানি হাতি। ফারুবাই আসলে 3 দিন ভারী বৃষ্টির বর্ষণে ফারুবাই অনেক ক্ষতি হয়েছে। আসলে আমাদের প্রশাসনিক ভাবে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই দুর্যোগ সময় দুর্যোগ পরিস্থিতিতে আমাদের হাত বাড়ানোর জন্য। বান্দরবানেও যেদিকে দুচোখ যায় শুধু পানি আর পানি। নদ নদীর পানি আরও বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে 7 উপজেলার বেশিরভাগ নিম্নাঞ্চল। পানিবন্দী শত শত পরিবার। সদরের মানুষ ত্রাণ পেলেও দুর্গম অঞ্চলে পৌঁছেনি বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের। আজকে 7 দিন ধরে বান্দরবানের সব দিকে যোগাযোগ বিচ্ছিন্ন। আমাদের গাড়ির চাকাও ঘুরে না এবং পেটের চাকাও ঘুরে না। রবিবার থেকে পানি বন্দি বৃষ্টি হয়েছিল, আমার নিজের ঘরও ডুবে গেছে। আমরা দিনে আইনা মনে করো দিনে খাই, আজকে চালাইলে আজকে খাইতে পারবো এরকম। আমরা চাই যে আমাদেরকে আর্থিকভাবে মনে করেন সরকার থেকে কোনো অনুদান দেখ। আমরা আগেও চেষ্টা করছি যে আমাদের ডোনারদেরকে লিখেছি, বিভিন্ন পার্টনারদের সাথে নেটওয়ার্কিং এর সাথে কথা বলেছি আরও মানুষের পাশে থাকার জন্য। এটাই হচ্ছে আমাদের চেষ্টা। শনিবার দুপুরে রাঙামাটি বান্দরবান সড়কের পদুয়া দুধপুকুরিয়া এলাকায় সেতু ধসে পড়ায় 2 জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ। খাগড়াছড়ির দিঘিনালার ছোট মেরং ইউনিয়নের কয়েকটি গ্রাম 4-5 দিন ধরে ডুবে আছে পানির নিচে। মাইনী নদীর তীরবর্তী এবং বেশি নিচু এলাকা হওয়ায় জমে আছে পানি। তবে 2 দিন ধরে বৃষ্টির মাত্রা কমায় বেশ কিছু এলাকা থেকে পানি নেমেছে। স্পষ্ট হয়েছে ক্ষয়ক্ষতির চিহ্ন। গত বুধবারে পানি ওঠা শুরু হয়েছে, এখনো পানি আসছে, ধীরে ধীরে পানি নামতেছে। পানি নামে গেলে আমাদের ব্যবসায় সুযোগ সুবিধা হবে। ক্ষমতা আছে, ক্ষমতা আছে, মানুষের দোয়া ফেলা করে দোয়ান পরিষ্কার করতে হবে। এলাকার মানুষের বিশাল ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে। যারা কৃষক ওদের ফসলের মাঠ তলিয়ে গেছে, আর যারা ব্যবসা বাণিজ্য করে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত। বন্যার কারণে অনেকে গরিব দুঃখে এখন ভাত খেতে পারছে না, এই পানির কারণে হচ্ছে। জুবাইর রিফাত, যমুনা নিউজ। আগামী 24 ঘন্টায় সাঙ্গু নদীর পানি বিপদসীমার নিচে নামার সম্ভাবনা আছে। এতে সামগ্রিক বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর ও বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের পৃথক ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদরা জানান চট্টগ্রাম শহরের কিছু কিছু নিম্নাঞ্চল জলাবদ্ধ থাকতে পারে, যার উন্নতি হবে কিছুটা ধীর গতিতে। একই সাথে দেশে উত্তর পূর্বাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যার আশঙ্কা আছে। কয়েকদিন ধরে বন্যায় ভাসছে দেশের দক্ষিণাঞ্চল। পানিতে ভেসে মানবেতর জীবনযাপন করছে দেশের প্লাবিত অঞ্চলের মানুষ। এর মাঝে সুখবর দিল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
সকালে এক ব্রিফিংয়ে জানানো হয় দেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলের 7 জেলায় অব্যাহত আছে প্লাবন পরিস্থিতি। তবে আগামী 24 ঘন্টায় সাঙ্গু নদীর পানি বিপদসীমার নিচে নেমে আসতে পারে। এতে ধীরে ধীরে উন্নতি হতে পারে সামগ্রিক বন্যা পরিস্থিতির। চট্টগ্রাম শহরের কিছু কিছু নিম্নাঞ্চলে জলাবদ্ধতা বিরাজ করতে পারে। আশঙ্কা, উত্তরাঞ্চলে আগামী 48 ঘন্টার মধ্যে তিস্তা নদীর পানি কয়েকটি এলাকায় বিপদসীমা অতিক্রম করতে পারে। স্বল্পমেয়াদী বন্যার সতর্কবার্তা রয়েছে উত্তর পূর্বাঞ্চলের জন্য। আগামী 24 ঘন্টা পরবর্তী সময়ে বিরাজমান বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি পরিলক্ষিত হতে পারে এবং আগামী 24 থেকে 48 ঘন্টা পরে সম্ভাব্য যে সকল ঝুঁকিপূর্ণ স্থান আছে সেগুলোতেও পানি হ্রাস পাওয়ার সম্ভাবনা দেখা যেতে পারে। আগামী 24 থেকে 48 ঘন্টায় উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট, সুনামগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর এবং উত্তরাঞ্চলীয় অববাহিকার লালমনিরহাট, নীলফামারী, রংপুর এবং কুড়িগ্রামের কিছু নিম্নাঞ্চল বন্যা কবলিত হওয়ার ঝুঁকি রয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায় দক্ষিণাঞ্চলে বৃষ্টির তীব্রতা অনেকটাই কমে এসেছে। তবে আগামী কয়েকদিন উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে। স্বস্তির খবর, আশঙ্কা নেই অতি ভারী বর্ষণ ও ভূমিধসের। রংপুর, ময়মনসিংহ এইসব জায়গায় বৃষ্টি আগামী 2 থেকে 3 দিন বৃষ্টি ওই দিক হবে এবং ওই জায়গায় কিছুটা বৃষ্টি ভারী বর্ষণ সম্ভাবনা আছে। ভূমিধস বা জলবদ্ধতার কথা নতুন করে আর আমাদের পূর্বাভাস থাকবে না। ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের স্বাভাবিক বর্ষাকালীন বৃষ্টি হলেও আপাতত অতি ভারী বর্ষণের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। নতুন করে বৃষ্টি না হলেও দুর্গত এলাকাগুলোতে এখনও দুর্ভোগ কমেনি। বেশিরভাগ এলাকার নিম্নাঞ্চল তলিয়ে আছে পানিতে। ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি জলাবদ্ধ হয়ে থাকায় স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না ভুক্তভোগীরা। কুমিল্লায় কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী জানিয়েছেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার। একদিন আগেও ছিল হাঁটু পানি, কোথাও কোমর পর্যন্ত। তবে কিছুটা কমে এখন গোড়ালি ছুঁই ছুঁই। হবিগঞ্জের লস্করপুর ইউনিয়নের বেশিরভাগ গ্রামের চিত্র এখন এমন। খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় হবিগঞ্জের প্রায় 20টি গ্রাম। দুর্ভোগে পড়ে লাখো মানুষ। এখনও পানিবন্দী 3000 পরিবার। গ্রামের বেশিরভাগ বাড়িতে পানি, তলিয়ে আছে কৃষি জমি, রাস্তাঘাট। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নতুন করে বৃষ্টিপাত না হলে দ্রুতই স্বাভাবিক হবে পরিস্থিতি। চলছে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের কাজও। বাড়ি ঘরে পানি উঠছে, আমরা গরু বাছুর ছাগল মানে জানে যা আছে আমরা ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা জীবনে বাঙ্গা পাইছি না, পানি পাইছি না। এখন মাদ্রাসা, বাড়ি ঘর, উষা যায় জমি আমরা পানির তোলে। বৃষ্টি না হওয়ায় কিছুটা স্বস্তিতে মৌলভীবাজারের মানুষ। শহরের চাঁদনীঘাট পয়েন্ট সহ জেলার সব নদ নদীর পানি এখন বিপদসীমার নিচে। রাজনগর মনোনদের বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করা পানির প্রবাহ হাওর অঞ্চলের দিকে। তবে নিম্নাঞ্চলের কিছু ঘরবাড়ি ও ফসলি জমিতে জলাবদ্ধতা থাকায় দুর্ভোগে স্থানীয়রা। বন্যার পানি এবং আলি নষ্ট করছে। বন্যায় আমরা তো বাড়িঘর প্রায় প্রচুর ডুবি রয়েছে। এরপরে আমরা যে কৃষি করছিলাম কিচ্ছু রয়েছে না, সব কিছু পানি লয়ে গেছে। শেরপুরের মহারশী, ভোগাই, সোমেশ্বরী ও চেল্লাইখালী নদীর পানিও বইছে বিপদসীমার নিচ দিয়ে। শেরপুর নানিতাবাড়ি সড়কের গোল্লারপাড় এলাকায় প্রায় 50 মিটার সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকার কৃষি জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিড়িবাত না থাকার কারণে কিছুদিন পর পাহাড়ি উজানে ঢোল আসলে আমাদের এলাকায় বাঁধে পানি ঢুকে যায়, দোকানপাটে পানি ঢুকে যায়। মহারশী নদীর এমনিতেই বাঁধ নাই, তারপরে যেটুকু আমরা স্থানীয়ভাবে দিয়েছি এটা প্রতিবারে ভাঙন সৃষ্টি হয়। এই ভাঙনের ফলে আমাদের কৃষি জমি বিলীন হয়ে যাচ্ছে। কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে পানি বাড়ছে, বৃষ্টি না হলে পানি একদম কমে যাবে। কুমিল্লায় বৃক্ষ মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ বলেন, সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সহায়তা দেবে সরকার। যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদের সাথে সহযোগিতার হাত বাড়ানোর জন্য প্রস্তুত আছে। ওইভাবে আমাদের এগিয়ে যাচ্ছি, আমরা লিস্ট আমাদের তৈরি হয়ে যাচ্ছে। এদিকে টানা বৃষ্টিতে চাঁদপুরের মতলবে ধনগদা নদীর উপর নির্মিত মতলব সেতুর উত্তর সংযোগ সড়কে আবারও ধস দেখা দিয়েছে। জনদুর্ভোগ কমাতে এরই মধ্যে ক্ষতিগ্রস্ত অংশে জরুরি মেরামত কাজ শুরু হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। জানব প্লাবিত এলাকার খবর। যাচ্ছি শেরপুরে। সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল অপেক্ষা করছেন। উজ্জ্বল, এখানে যে সকল এলাকা প্লাবিত হয়েছে সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, আর ভুক্তভোগীরা পর্যাপ্ত সহায়তা পাচ্ছে কিনা তাও জানতে চাই। বৃষ্টি আপনি জানেন কয়েকদিন টানা বর্ষণের কারণে যে গতকাল থেকে কিন্তু বৃষ্টি বন্ধ হওয়ার কারণে পানি কমতে শুরু করেছে। আপনাকে একটু বলি যে আমাদের ক্ষতিগ্রস্ত যে সড়ক
করছে। আমি যদি আপনাকে একটু বলি যে আমাদের ক্ষতিগ্রস্ত যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু মেরামতের জন্য ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড কাজ করে যাচ্ছে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে। আর সহায়তার কথা যদি বলেন, নদী তীরবর্তী যে অঞ্চলগুলোতে পর্যন্ত ছিল সেখান থেকে পানি নামতে শুরু করেছে, তারা বাড়িতে ফিরতে শুরু করেছে এবং তারা যেটি বলেছে এখন পর্যন্ত কিছু শুকনো খাবার ছাড়া অন্য কোনো সহায়তা তারা পায়নি। এবং যেটি তারা বলছে যে গত 3 দিনের যে টানা বর্ষণের ফলে যে পাহাড়ি ঢল, সেই ঢলের পানি কিন্তু তাদের কাঁচা সড়ক থেকে শুরু করে কাঁচা বাড়িগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত করেছে এবং সেই ক্ষতিগ্রস্ত বাড়িগুলো এখন পর্যন্ত তারা ঢুকে সেই মেরামত করার উদ্যোগ নিজ চেষ্টায় উদ্যোগ নিচ্ছে। আরেকটি বিষয় বলে থাকি, বৃষ্টি যে আমাদের সবচেয়ে বড় যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বাড়ি এবং শেরপুর সড়কের যে গোল্লারপাড় অংশ, সেই অংশটিকে কিন্তু এখন পর্যন্ত মেরামত শুরু হয়নি। তবে সেইখানে পর্যাপ্ত বালি এবং জিও ব্যাগ নিয়েছে এবং আশা করা যাচ্ছে আগামীকাল থেকে হয়তো সেই সড়কটি পুনরায় চালু হবে। বৃষ্টি শুনছিলাম আমরা, ধন্যবাদ উজ্জ্বল। এবারে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর খবর। বিক্রি করা হচ্ছে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ভেন্যুর ঘাস, যার প্রতিটি টুকরা বিক্রি করা হবে $450, যা কিনা বাংলাদেশি মুদ্রায় প্রায় 55,000 টাকারও বেশি। সেই সাথে কোয়ার্টার ফাইনালের ফ্রান্স মরক্কো ম্যাচের ভেন্যু বোস্টন স্টেডিয়াম আগের রূপে ফিরছে। প্রাকৃতিক ঘাস পাল্টে সেখানে বসানো হচ্ছে কৃত্রিম সিনথেটিক টার্ফ। আপকামিং NFL সিজন এবং নিউ ইংল্যান্ড রেভলিউশনের ম্যাচের প্রস্তুতিতে এমন সিদ্ধান্ত। আগামী 19 জুলাই বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে মেটলাইফ স্টেডিয়ামে, যা কিনা এখন আর কারোই অজানা নয়। কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ফাইনালের সেই খেলার মাঠ। কারণ এবার মেটলাইফ স্টেডিয়ামের মাঠের আসল ঘাস কেটে তা বিক্রি করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে ফিফা, যার প্রতিটি টুকরো বিক্রি করা হবে $450, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় 55,000 টাকারও বেশি। ফিফা জানিয়েছে ফাইনাল ম্যাচের মাঠের আসল ঘাসের টুকরোকে অত্যন্ত যত্ন সহকারে একটি প্রিমিয়াম অ্যাক্রিলিক কাঠামোর ভেতর স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়েছে, যাতে করে ঘাসটি নষ্ট না হয়ে আজীবন থাকে অম্লান। সাথে থাকছে একটি বিশেষ USB কেপসেক, যা এর অথেন্টিক হওয়ার প্রমাণ দেবে। আর এই পুরো জিনিসটি ক্রেতার কাছে পৌঁছাবে একটি চমৎকার লাক্সারি বক্সে। এদিকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচটি শেষ না হতেই সম্পূর্ণ এক ভিন্ন মহাযজ্ঞ শুরু হয়েছে বস্টন স্টেডিয়ামে। ফিফার নিয়ম মেনে যে অস্থায়ী প্রাকৃতিক ঘাসের পিচ বসানো হয়েছিল তা সরিয়ে মাত্র কয়েকদিনের ব্যবধানে সেখানে ফিরে আনা হচ্ছে কৃত্রিম সিনথেটিক টার্ফ। আপকামিং NFL সিজন এবং নিউ ইংল্যান্ড রেভলিউশনের ম্যাচের প্রস্তুতিতে দিনরাত এক করে কাজ করছেন ক্রু মেম্বাররা। তবে বিশ্বকাপ চলাকালীন এই পিচের কঠোরতা এবং আর্দ্রতার মাত্রা নিয়ে খেলোয়াড় ও কোচদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। কেউ কেউ মাঠের বাউন্স নিয়ে প্রশংসা করলেও অনেকেই আবার মানিয়ে নিতে কিছুটা হিমশিম খেয়েছেন। তবে সেই আলোচনার পর্ব চুকিয়ে এখন মিশন একটাই, মাল্টি স্পোর্টস ইভেন্টের জন্য স্টেডিয়ামকে প্রস্তুত করা। 6 সপ্তাহ ধরে যে সডন প্লাস্টিক হাইব্রিড ফিল্ড তৈরি করা হয়েছিল তার নিচের বালু, সেরামিক লেয়ার এবং ভ্যাকুয়াম সিস্টেম এখন সরিয়ে দ্রুত বেছানো হচ্ছে স্টেডিয়ামের সিগনেচার সিনথেটিক টার্ফ। মাঠের ভেতরের লড়াইয়ের পাশাপাশি মাঠের বাইরের এই বিশাল লজিস্টিক যুদ্ধও যে কতটা নিখুঁত হতে পারে, বস্টন স্টেডিয়াম এখন তারই এক জীবন্ত উদাহরণ। ফিফা বিশ্বকাপের রাজকীয় অধ্যায় শেষে বস্টন স্টেডিয়াম এখন আবারও তৈরি হচ্ছে তার চেনা আমেরিকান ফুটবল এবং ক্লাসিক সকার লিগের উন্মাদনা ফিরিয়ে আনতে। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। জুলাই হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়াতে শুনানির উদ্যোগ নিয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। মামলাটি আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে, দ্রুতই শুনানি করা হবে। পলাতক থাকায় আপিল বিভাগের শুনানিতেও রাষ্ট্রীয় খরচে আইনজীবী পাবেন তারা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না। জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে হত্যায় কয়েকটি অভিযোগে গত বছরের 17 নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এছাড়া গণভবনে বৈঠক করে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে দেয়া হয় আমৃত্যু কারাদণ্ড। আমৃত্যু কারাদণ্ডের এ সাজায় সন্তুষ্ট হতে পারেনি প্রসিকিউশন।
রায় ঘোষণার 1 মাসের মধ্যেই আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। গণভবনে উস্কানিমূলক বক্তব্য প্রদানের পরই দেশব্যাপী হত্যাকাণ্ড শুরু সহ 8টি যুক্তি তুলে ধরা হয়েছে আপিলে। মামলাটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে। দ্রুতই মামলাটির শুনানি করা হবে বলে জানায় প্রসিকিউশন। কয়েক মাসের মধ্যে আমরা এটা শুনানি করে ফেলব। আমরা আশা করি যে আমরা আপিলে সেই চার্জেও তার বিরুদ্ধে অতিরিক্ত শাস্তি হবে। ট্রাইব্যুনালে বিচার চলাকালে শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিলেন। পলাতক থাকায় তারা কেউই সাজার বিরুদ্ধে আপিল করতে পারেনি। এবারও আপিল বিভাগের শুনানিতে রাষ্ট্রীয় খরচে আইনজীবী পাবেন দুজনে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দেশের এক কণা বালুতেও কারো আধিপত্য মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলাম আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রংপুর জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় গণভোট এবং জুলাই সনদ অনুযায়ী সংস্কার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা। এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, সব গণ অভ্যুত্থানের সাথে প্রতারণা করেছে বিএনপি। সমাবেশে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন, এলডিপি চেয়ারম্যান ডক্টর অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রম সহ 11 দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। সীমান্তে সুড়সুড়ি দিচ্ছে প্রতিবেশী ভারত। সরকার মুখে কুলু পেটে বসে আছে। আর বয়ে কাকে খুশি করার জন্য? কোন দেশের শাসক আপনারা? বাংলাদেশের জনগণের নাড়ির পালস বোঝার চেষ্টা করুন। সীমান্ত এলাকা দিয়ে অব্যাহত রয়েছে বিএসএফ এর পুশিন চেষ্টা। জয়পুরহাট ও লালমনিরহাট সীমান্ত দিয়ে আজও 6 জনকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। ভোরে জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর এলাকা দিয়ে এক বৃদ্ধসহ 2 নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবি জানায়, সীমান্তের আলো নিভিয়ে ওই 3 জনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। আর বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সাথে নিয়ে সেই চেষ্টা প্রতিহত করে বিজিবি। এ বিষয়ে 2 বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হলেও ভুক্তভোগীদের ভারতে ফিরিয়ে নেওয়া হয়নি। এদিকে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে 3 নারীকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি জানায়, ভোরে ভারতের খড়খড়িয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা গেট খুলে 3 নারীকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করে এবং তাদের প্রতিহত করে বিজিবির টহল দল। বর্তমানে তারা ভারতের 150 গজ অভ্যন্তরে অবস্থান করছে। বিএসএফ এর পুশিন ঠেকাতে শেরপুরের ঝিনাইগাতিতে বিজিবির পাশাপাশি সীমান্ত পাহারা দিচ্ছেন স্থানীয়রা। এর আগে বৃহস্পতিবার রাতে গমরা এলাকায় সীমান্ত দিয়ে 4 জনকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। খবর পেয়ে বিজিবি ও স্থানীয়রা তা প্রতিহত করে এবং পরবর্তীতে আবারও বিএসএফ পুশিনের চেষ্টা চালাতে পারে এই আশঙ্কায় দিনরাত সীমান্ত পাহারা দিচ্ছে গ্রামবাসী। পাশাপাশি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা। কোনো মেগা প্রকল্পের ব্যয় রাজনৈতিক ব্যক্তিরা নয়, বরং প্রকৌশলীদের পরিকল্পনার ভিত্তিতেই নির্ধারিত হয়। তবে সাধারণ মানুষের নিয়ম না মানার প্রবণতাই অপরিকল্পিত নগরায়নের জন্য দায়ী বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে রাজধানীতে প্রকল্প ব্যবস্থাপনার সফলতা ব্যর্থতা বিষয়ক এক সেমিনারে কথা বলেন প্রতিমন্ত্রী। জানান, রাজধানীর অনেক এলাকায় পরিকল্পনা না মেনেই সড়ক ও অন্যান্য অবকাঠামো ঘিরে আবাসন গড়ে উঠেছে, যা ডিটেইলড এরিয়া প্ল্যান বাস্তবায়নে বড় সীমাবদ্ধতা তৈরি করছে। বিপুল জনগোষ্ঠীর চাহিদা পূরণে ছোট পরিসরের বদলে সরকার এখন দীর্ঘমেয়াদী ও সমন্বিত নগর পরিকল্পনার দিকে এগোচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। বলেন, নবায়নযোগ্য জ্বালানির উপরও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রকৌশলীদের বসতবাড়ির নকশায় সোলার সিস্টেম রাখার নির্দেশ দেন তিনি। সেই সমস্ত প্রকৌশলীদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমাদের গর্ব, দেশের গর্ব। আপনাদের মাধ্যমে এই দেশটাকে ঠিক করতে হবে, এই দেশটাকে ভালো করতে হবে, দুর্নীতি মুক্ত করতে হবে এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো যা কিছু হবে সেটা আপনাদের হাত দিয়ে হবে। রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে জনসাধারণকে সম্পৃক্ত করতে শুরু হয়েছে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান। সকালে রাজধানীর খিলগা দক্ষিণ গোরানে এই অভিযানের উদ্বোধন করেন সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি বা সিটি কর্পোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন। প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ি ও আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী। পরে জনসচেতনতামূলক একটি র্যালি খিলগা, দক্ষিণ গোরান ও আশপাশের এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জনসাধারণের মাঝে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
30 দিনের মধ্যে এই এলাকার পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান অব্যাহত রাখার মাধ্যমে আগামী দিনে সমন্বিত সচেতন সমাজ তাদের দায়িত্বটা পালন করে আমাদের সবাইকে ডেঙ্গু মুক্ত একটি পরিবেশ আমাদেরকে উপহার দিবে। কাশিমপুরে হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-4। সকালে র্যাব-4-এর সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর দারুস-সালাম থানা এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আব্দুল্লাহ শিকদারকে গ্রেপ্তার করা হয়। 2024 সালের 6 আগস্ট কারাগারে সৃষ্ট সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় অন্যান্য বন্দীদের সাথে গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ শিকদার পালিয়ে যায়। এরপর ছদ্মবেশে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন তিনি। গোয়েন্দা তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করা হয়। র্যাব আরও জানায় 2021 সালে সুদের টাকা আদায়কে কেন্দ্র করে এক ব্যক্তিকে হাতুড়ি ও কুড়াল দিয়ে হত্যার ঘটনায় আদালত আব্দুল্লাহ শিকদার সহ 3 জনকে মৃত্যুদণ্ড দেন। দীর্ঘদিন থেকে আমরা ছায়া তদন্ত শুরু করি যে এই মামলায় যারা পলাতক আসামি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য, এবং এক পর্যায়ে আমরা নিশ্চিত হই যে এই গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আমাদের দারুস-সালাম থানাধীন এলাকায় আত্মগোপনে আছে, এবং সেই প্রেক্ষিতে গতকাল 10 জুলাই আমরা অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করি। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যেভাবে মুক্তিযুদ্ধে গৌরবজনক ভূমিকা রেখেছিল, একইভাবে বাংলাদেশ সেনাবাহিনীও দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দুর্যোগে দেশের মানুষের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। সকালে রাজধানীর রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ভূমিকা নিয়ে এক আলোচনা সভায় মন্ত্রী বলেছেন, 71-এ যারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তাদের জাতির সামনে ক্ষমা চাইতে হবে। অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশ রক্ষায় প্রতিরোধ করে যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। বলেন, স্বাধীনতার ঘোষণাও দিয়েছেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্মকর্তা তৎকালীন মেজর জিয়াউর রহমান। যারা 71-এ মুক্তিযুদ্ধের বিপক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন তাদেরকে এগিয়ে আসতে হবে জাতির সামনে, তাদের এই বিষয়টাকে অকপট স্বীকার করে জাতির সামনে তাদের এই বিষয়টাকে অকপট স্বীকার করে জাতির সামনে তাদেরকে ক্ষমা চাইতে হবে। মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন, জনগণকে আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য, সেই জন্যই 9 মাস ব্যাপী রক্তাক্ত মুক্তিযুদ্ধ সংগঠিত হতে পেরেছে। কাউন্টারে নিহত প্রভাসের মরদেহ গ্রহণে অস্বীকার করেছে অভিযুক্তের মা। শনিবার দক্ষিণ 24 পরগনায় 12 বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যা করা হয়। এতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো পশ্চিমবঙ্গ। এই ঘটনায় মূল আসামি প্রভাস মণ্ডলকে আটক করা হয়। তদন্তের জন্য মঙ্গলবার মাঝরাতে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হলে পুলিশের রিভলভার ছিনিয়ে এসে পালানোর চেষ্টা করে, নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিও ছোড়ে। এরপর আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে অভিযুক্ত নিহত হয়। নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিহত প্রভাস মণ্ডলের মরদেহ গ্রহণ না করার কথা জানিয়ে দিয়েছেন তার মা। তার ছেলে খারাপ কাজ করেছে বলে এমন সাজা হয়েছে বলেও জানান তিনি। যেরকম কর্ম করেছে সে সেরকম সাজা পেয়েছে। আর আমার কিছু তো বলার না, আমি নেব না, আর আমি আনবো না, আমি কিছু করব। নর্দার্ন আয়ারল্যান্ডের উৎসব চলাকালে একটি মসজিদের প্রতিকৃতিতে আগুন দিয়েছে উগ্রবাদীরা। বৃহস্পতিবার দেশটির রাজধানী বেলফাস্টের কাছের একটি শহরে এই ঘটনা। এই কর্মকাণ্ডকে বিদ্বেষমূলক হিসেবে আখ্যা দিয়েছে নিরাপত্তা বাহিনী। প্রতি বছর ক্যাথলিক রাজা জেমসের বিরুদ্ধে আরেক রাজা উইলিয়ামের জয়ের স্মরণে উৎসবটি পালিত হয়। সেখানে কাঠ দিয়ে তৈরি বিভিন্ন কাঠামো প্রতিকৃতিতে আগুন দেওয়া হয়। এবারের উৎসবে কিছু কাঠ দিয়ে তৈরি মসজিদের রেপ্লিকা তৈরি করে ইসলাম বিদ্বেষী উগ্রপন্থীরা। এক পর্যায়ে তা সরিয়ে নেয়ার উদ্যোগ নেয় পুলিশ। এদিকে এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে দেশটিতে থাকা মুসলিমরা। এ ছিল আজকে সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।